এ কি, আজ মন্ত্রী গেল কোথায়? রাজসভার এত কাজ, রাজ্যের উন্নতি কল্পে অনেক সিদ্ধান্ত গ্রহণ করার দিন আজ। মন্ত্রী তো আগে থেকেই সব জানতো। তাহলে আমি নিজেও মন্ত্রী মশাইয়ের খোঁজে আমাদের প্রহরীদের পাঠিয়েছিলাম মহারাজ, কিন্তু তিনি নাকি বাড়িতে নেই। বাড়িতে নেই? তাহলে সে গেল কোথায়? না না, রাজসভা বসার দিনে মন্ত্রীর এই কাজে গাফিলতি একেবারেই মেনে নেওয়া যায় না। আমার তো অন্য চিন্তা হচ্ছে মহারাজ, মন্ত্রী মশাইয়ের শরীর ঠিক আছে তো? হাসালে সেনাপতি, যে মন্ত্রী এতদিন ধরে অন্য লোকেদের শরীর খারাপের কারণ হয়ে আসছে, তার নিজের কিনা শরীর খারাপ? না না, ওসব কিচ্ছু না। দেখো গে, কোথায় বসে আবার আমার আর আমার এই রাজ্যের মানুষের ক্ষতি করার চিন্তা করছে। এই মন্ত্রীকে নিয়ে আর পারা গেল না। কিন্তু রাজসভার এত কাজ এখনো বাকি, আমরা আর মন্ত্রী মশাইয়ের জন্য কতক্ষণ অপেক্ষা করব বলুন দেখি? তাই তো ভাবছি মন্ত্রীরা গেল কোথায়। এই যে মহারাজ, আমি এসে গেছি। আসলে আপনি কাল বললেন রাজসভায় নাকি খুব মশা হয়েছে, তাই আমি একেবারে বিশেষ কিছু উপাদান দিয়ে ধুনো বানিয়ে এনেছি। এবার এই ধুনোর ধুয়ো রাজসভার কোনায় কোনায় ছড়ালেই দেখবেন আর একটাও মশা থাকবে না। ও মন্ত্রী, তোমার কি আর বুদ্ধি শুদ্ধি কোনোদিনও হবে না? রাজসভার সময় তুমি উপস্থিত না হয়ে তুমি গেছো মশা মারার ধুনো জোগাড় করতে। তোমাকে কি আমি এই রাজসভা চলাকালীন মশা মারতে বলেছিলাম একবারও? আপনি চিন্তা করবেন না, এতে একটুখানি সময়ের কাজ। একবার ধুনোটা চারিদিকে ছড়িয়ে দিলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। এ কি, এ আপনি কি করলেন মন্ত্রী মশাই? বাবা বাবা, ধুনি বাবার ধুনি তো কামাল করে দিয়েছে। নাকে যেতে না যেতেই রাজা সেনাপতি সহ সবাই অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ধুনি বাবা তো অন্য কথা বলেছিলেন। ধুনি বাবার জয় হোক। কৈলাসপুরের মন্ত্রী অগ্রদূত, আজ ধনী বাবার কাছে কি ব্যাপার? কি বলবো বাবা, আপনার ক্ষমতার কথা আমি বহুদিন ধরে শুনে আসছি। দেব দৈত্য দানব সবাই যে আপনার শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয়, সে কথাও আমার অজানা নয়। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মতো ধূর্ত আর লোভী মানুষ তো আর এমনি এমনি নিজের ভক্তি দেখাতে আমার কাছে আসেনি। নিশ্চয় নিজের কোনো উদ্দেশ্য পূরণ করতেই তোমার এখানে আসা। আমি সেই উদ্দেশ্যটাই জানতে চাইছি। আমার তো একটাই উদ্দেশ্য বাবা, সে কচি কাল থেকে আমি একটাই স্বপ্ন দেখে আসছি, কৈলাসপুর শাসন করার স্বপ্ন। ওই রাজা নগেন্দ্রকে সরিয়ে তার সিংহাসন দখল করার স্বপ্ন। কিন্তু কোনোভাবেই সেই স্বপ্ন আমার সফল হচ্ছে না। তাই তো ছুটে এলাম আপনার কাছে। আপনি দয়া করে একটা কোনো ব্যবস্থা করে দিন বাবা। ও এই ব্যাপার, তা এর বদলে আমি কি পাবো? তোমার স্বপ্ন না হয় আমি পূরণ করে দেব, কিন্তু তাতে আমার লাভটা কি হবে? আমি শুনেছি কৈলাসপুরের রাজা খুবই প্রজাদরদী এবং একজন সুশাসক। তার পরিবর্তে আমি যে তোমায় সেই সিংহাসনে বসাবো, তার বদলে আমারও তো কিছু চাই নাকি? দেব তো, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব ধনী বাবা। আপনি চাইলে আপনাকে আমি মহল বানিয়ে দেব, চাইলে এই শ্মশান চিরকালের মতো আপনার করে দেব। দূর হ, দূর হ নরাধম, দূর হ। ওসব আমার কি হবে? সে চাইলে তো আমি আজ বললে কালই জোগাড় করতে পারি। আমার ওসবে লোভ নেই, আমার লোভ কেবল ক্ষমতায়। আমার অন্য কিছু চাই। দেব বললাম তো, আপনি যা চাইবেন তাই দেব। এবার বলুন আপনি কি চান? শুনেছি তোমাদের ওই কৈলাসপুরের বিস্ময় বালক ভোলার কাছে রয়েছে এক বিশেষ ডুগডুগি, যার শব্দে নাকি স্বয়ং ভোলানাথ সাড়া দেন। এ কথা কি সত্যি? তা তো জানি না বাবা। আসলে ওই ভোলাটাকে আমি মোটে সহ্য করতে পারি না। যখনই রাজামশাইয়ের কোনো বিপদ হয়, ওই ভোলা ঢাল হয়ে এসে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। ওই রাজা আর কৈলাসপুরকে রক্ষা করে। সে তো এই কারণে নিজেকে কৈলাসপুরের রক্ষাকর্তাও বলে। তা ওই পুচকে ছোঁড়া এত শক্তি পায় কোথা থেকে যে সে গোটা রাজ্যকে রক্ষা করছে? সেই খবর কি তোমার জানা আছে? না, সে ওর ওপর ভোলে বাবার কৃপা আছে জানি,
কিন্তু ডুগডুগি আছে বোধহয়। থাকতেই হবে। আমার কাছে খবর আছে ওই ভোলার কাছে সেই মায়াবী ডুগডুগি আছে, যার দ্বারা ও নিজের শরীরে শক্তি আনয়ন করে। আমার ওই ডুগডুগি খানা চাই। এই মেরেছে। ওই ভোলার কাছ থেকে কিছু পাওয়া অত সহজ নয় ধনী বাবা। ও বেটা মহা ধুরন্ধর। পুচকে হলে কি হবে, ওর যেমন মগজে জোর তেমনি ওর গায়েও জোর। শোনো, আমি তোমাকে বলে দেব তোমায় কি করতে হবে। আমার বলা পথে চললে তুমি যেমন নিজের উদ্দেশ্য পূরণ করতে পারবে, তেমনি পারবে ওই ভোলার কাছ থেকে ডুগডুগি খানা হাসিল করতে। আমি খবর নিয়ে জেনেছি ওই ডুগডুগি সবসময় ভোলার কাছেই থাকে। ওই ডুগডুগিটা আমার চাই। আর একবার ওই ডুগডুগিটা আমার হাতে এলে ক্ষণিকের জন্য পাওয়া তোমার এই কৈলাসপুর চিরস্থায়ী করে দেব আমি। সত্যি বলছেন আপনি? আমি কৈলাসপুরের সিংহাসনে বসতে পারবো? বিলক্ষণ পারবে। শোনো, তুমি রাজসভায় রাজা সহ সকল সভাসদরা যখন থাকবে, সেই সময় এই ধুনোটা দেবে। তাতেই তারা প্রথমে সবাই অজ্ঞান হয়ে যাবে, আর তারপর এই সর্ষে গুঁড়ো ছড়িয়ে দেবে। তাতেই দেখবে সবাই কেমন তোমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। আর তারপর ওই রাজা এমন কিছু করবে যাতে ও যে রাজ্য সামলাতে অযোগ্য তা প্রমাণ করতে তোমার আর কোনো বাধাই থাকবে না। সত্যি বলছেন? জয় জয় ধনী বাবার জয়। কিন্তু এই ধুনো আর মন্ত্রপুত সর্ষের ক্ষমতা থাকবে কেবল এক পক্ষকাল। তার মধ্যে তোমায় আমাকে ওই ডুগডুগি এনে দিতে হবে। আর সেটা যদি পারো, তবে তুমি ওই রাজ্যের রাজা হয়ে টিকে থাকতে পারবে। ধনী বাবা তো আমাকে ধুনোর সঙ্গে সর্ষে পোড়াও দিতে বলেছিলেন, আমি তো তা দেইনি। দেখেছো কাণ্ড, আর একটু হলেই কি সর্বনাশী না করছিলাম। মন্ত্রী দাদু, আমায় কোলে নাও না। দাদু? আমি আপনার দাদু হলাম কবে? আমি তো আপনার... না, তুমি আমার মন্ত্রী দাদু। আমায় চুষি কাঠি দাও না, আমায় মন্ডা মিঠাই দাও না। চুষি কাঠি, মন্ডা মিঠাই এসব আমি কোথা থেকে পাবো মহারাজ? আমি তো... তোমার কাছে চুষি কাঠি মন্ডা মিঠাই কিছুই নেই? তাহলে তুমি পচা মন্ত্রী দাদু। আমি তোমার সঙ্গে কিছুতেই খেলবো না। আমার চুষি কাঠি চাই চাই চাই। এই মেরেছে। মহারাজ, ও মহারাজ, এসব কি করছেন? উফ, ধনী বাবার ধুনোয় মহারাজ যে খোকা হয়ে গেল। এখন এনাকে সামলাবো কি করে? আমাকে তাহলে রাক্ষস কক্ষসের গল্প শোনাও। কি গল্প? আমি ওসব জানি না মহারাজ। প্রণাম মন্ত্রী মশাই, আজ থেকে আপনি আমার গুরু। আপনার আদেশেই আমি চলবো। বলুন, আমার জন্য কি নির্দেশ আছে? আরে বাস, এই গাড়ল সেনাপতিটা তো দেখছি একেবারে বাই করে ঘুরে গেছে। এসবই তার মানে আমার ধনী বাবার ধুনোর কৃপা। বাবা তো বলেছিলেন সবাই আমার বশ্যতা স্বীকার করবে। এতে নারী নির্দেশ। জয় ধনী বাবার জয়। আপনার কোলে ইনি কে মন্ত্রী? এ কি আপনাকে বিরক্ত করছে? তাহলে বলুন, আমি এক্ষুনি একে কারাগারে নিক্ষেপ করছি। হ্যাঁ করছে, খুব বিরক্ত করছে। তুমি এক্ষুনি একে কারাগারে না রেখে রাজমহলের অন্দরে নজরবন্দি করে রাখো। আর হ্যাঁ, রাজ্যে ঘোষণা করো আমাদের রাজা নগেন্দ্র মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই আজ থেকে আমি এই সিংহাসনের রাজা। আর আমার আদেশ অনুসারে এই রাজ্যে থাকাকালীন প্রতিটি প্রজাকে দৈনন্দিন 10 টাকা করে কর দিতে হবে। যাও, যে না দেবে তাকেই উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। যথাজ্ঞা মন্ত্রী মশাই।
আমার এত দিনের স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে। আমি শুধু ক্ষণিকের জন্য নয়, এবার চিরস্থায়ী ভাবে হব এই কৈলাসপুরের রাজা। এবার আমাকে আমার দ্বিতীয় কাজটা সারতে হবে, আর তা হলো ভোলার ওই ডুগডুগি হাসিল করে ধনী বাবার হাতে তুলে দেওয়া। শোনো শোনো শোনো, আমাদের রাজা নগেন্দ্র নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই যতদিন না তিনি সুস্থ হয়ে উঠছেন ততদিন আমাদের রাজ্য পরিচালনা করবেন এবং রাজ সিংহাসন সামলাবেন আমাদের রাজ্যের মন্ত্রী অগ্রদূত মহাশয়। এইসব কি সত্যি বলে দাদা? আমিও তো তাই ভাবছি, কিন্তু এইভাবে ঘোষণা করছেন যখন, তার মানে তো, কিন্তু এইভাবে হঠাৎ করে কেউ মানসিক ভারসাম্য হারায় কি করে? শোনো শোনো শোনো, আমাদের নবনিযুক্ত রাজা অগ্রদূত ঘোষণা করছেন এই রাজ্যের সকল অধিবাসীকে এবার থেকে এই রাজ্যে বসবাস করার জন্য প্রত্যহ 10 টাকা করে দিতে হবে, আর যারা এই কর দিতে চাইবে না তাদের কপালে জুটবে চরম শাস্তি। সে কি, নিজেদের রাজ্যে নিজেদের থাকার জন্য কর দিতে হবে? মন্ত্রীমশাই দেখছি সিংহাসনে বসেই নিজের শয়তানি শুরু করে দিয়েছেন। কিন্তু কর দিতে না পারলে যে শাস্তি দেবে বলছে। সেনাপতি মশাই, এসব কি হচ্ছে? যা হচ্ছে ঠিকই হচ্ছে। আমাদের প্রভু মন্ত্রী অগ্রদূত যা বলছেন, এবার থেকে রাজ্য সেই মতোই চলবে। তোদের থাকতে হলে থাক, না হলে চলে যা। একই রে, সেনাপতি মশাইও তো একেবারে দল বদল করে নিয়েছে মনে হচ্ছে। এখন তাহলে আমাদের রাজ্যের কি হবে? আমাদেরকেই কিছু করতে হবে, তবে আগে সবটা জানার জন্য আমাদের যেতে হবে রাজপ্রাসাদে। চল এখন। মন্ত্রীমশাই, আরে ভোলা যে, আয় আয়, তোদের অপেক্ষাই তো করছি। দেখ বাবা, এবার থেকে আমি এই রাজ্য সামলাচ্ছি। আমি চাই তোরা যেমন রাজা মশাইয়ের সব বিপদে আপদে তেনার পাশে থাকতিস, তেমন আমার বেলাতেও থাক। আমরা মহারাজের বিপদে আপদে পাশে থাকতাম, কারণ তিনি সত্যিই আমাদের রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতে চাইতেন। কিন্তু আপনি তো নিজেই আমাদের রাজ্যকে বিপদে ফেলতে চাইছেন, তাহলে আমরা আপনার পাশে থাকি কি করে? সে কি কথা? আমি এই কৈলাসপুরের এই দুরবস্থার মধ্যে হাল ধরতে নিজে রাজকার্যের মতো এত বড় গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম, আর তোরা বলছিস আমি এই রাজ্যকে বিপদে ফেলতে চাইছি? চাইছেনই তো, নইলে নিজের রাজ্যে থাকার জন্য নিজের প্রজাদের থেকে কোনো রাজা দৈনন্দিন খরচা পায়? তাছাড়া দুপাত শিখে হয় তাও মানা যায়, একেবারে 10 টাকা? এত টাকা তো এই রাজ্যের অর্ধেক লোকজন সারা মাসেও রোজগার করে না। এসব রাজকার্যের ব্যাপার তোরা এত বুঝবি না। তাছাড়া এই দুনিয়ায় তো সবকিছুর জন্যই একটা দাম দিতে হয় বল। তা তোরা এই রাজ্যে থাকবি, তার জন্য দাম দিবি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা যদি আমার পাশে আছিস, কথা দিস, তাহলে তোদের সব কর আমি মুকুব করে দেবো। আমরা আগে মহারাজের সঙ্গে দেখা করতে চাই। মহারাজের সঙ্গে দেখা করবি, সে তো ভালো কথা, জানা যা। এই, ওদের মহারাজের কাছে নিয়ে যাও। এই তো, এবার আমাকে আমার দ্বিতীয় কাজ সারতে হবে। একবার ভোলার ডুগডুগিটা পেলে আমি এক্ষুনি তা ছুটে গিয়ে ধনী বাবার হাতে তুলে দিয়ে আসবো। এই তো সেই ডুগডুগি। এবার এই ডুগডুগি ধনী বাবার হাতে তুলে দিলেই আমি পাকাপাকি ভাবে এই সিংহাসনে বসে যেতে পারবো। বন্ধু, ওঠো বন্ধু। বন্ধু, তুমি এখানে? আমরা এখানে এলাম কি করে? হেই নন্দী, বকুল, শিবু, ওঠ। আমরা তো এখানে এসেছিলাম মহারাজকে দেখতে, তাহলে এখানে এইভাবে অজ্ঞান হয়ে গেলাম কি করে?
এসবই ওই মন্ত্রীর কারসাজি। সে ধনী বাবা নামের এক কুচক্রী সাধুর সঙ্গে হাত মিলিয়ে এসব কাজ করেছে। তার মানে আমাদের মহারাজকে ভারসাম্যহীনও সেই করেছে। একেবারেই তাই। তার সাথে সে আরো এক দুষ্কর্ম করেছে ভোলা। কি? তোমার ভোলানাথের আশীর্বাদ পুষ্ট সেই ডুগডুগি। আমার ডুগডুগি? আমার ডুগডুগি কোথায়? মন্ত্রী ওই ডুগডুগি নিয়ে তুলে দিতে গেছে ওই ধনী বাবার হাতে। সর্বনাশ! তাহলে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। এই তো সেই মায়াবী ডুগডুগি। এবার আমার ক্ষমতা হবে সর্বাধিক। আমাকে আর কেউ এই জগতে হারাতে পারবে না। আমি হব এই জগতের সবচেয়ে শক্তিশালী। কি? এই ডুগডুগি বাজছে না কেন? এই মন্ত্রী, মন্ত্রী অগ্রদূত, তুই তবে আমাকে নকল ডুগডুগি এনে দিলি। এই মেরেছে। নকল কোথায়? আমি তো রীতিমতো ভোলার জামার ভিতর থেকেই এই ডুগডুগি আনলাম। তাহলে এই ডুগডুগি বাজছে না কেন? বাজবে না ধনী বাবা। কুউদ্দেশ্য নিয়ে কুচক্রীদের হাতে আমার ভোলানাথের আশীর্বাদ কখনোই ফলে না। তাই তুমি শত চেষ্টা করলেও ওই ডুগডুগি তুমি বাজাতে পারবে না। কে তুই? তোর এত বড় স্পর্ধা যে তুই? ওরে বাবা, ও ধনী বাবা, এই তো সেই হতচ্ছাড়া ভোলা। তুই ভোলা? এবার তোকে আমি উপযুক্ত শাস্তি দেব। ভোলা, এ তো চারিদিকে আগুন জ্বলছে রে। উফ, চারিদিক থেকে ছ্যাঁকা লাগছে। সাবধানে! এবার আমরা কি করে এই খাঁচা থেকে মুক্তি পাবো? হে ভোলানাথ, রক্ষা করো। তুমি ছাড়া যে এই বিপদ থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। ভোলানাথ, তোমার ডাক ভোলানাথ শুনেছেন। আমাদের সামনে আর আগুনের খাঁচা নেই। হ্যাঁ ভোলা, সব পুড়ে ছাই হয়ে গেছে। না, এ হতে পারে না। আমার শক্তি এইভাবে বিফলে যেতে পারে না। না 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 না। এবার আপনার কি হবে মন্ত্রী মশাই? আমার আমার কি হবে? আমি তো এই রাজ্যের মন্ত্রী, বল। ঠিকই। তাই আপনাকে আমি নয়, শাস্তি দেবে এই রাজ্যেরই আর একজন, মহেশ। জয় ভোলানাথ। হে ভোলেনাথ, শুনেছি তুমি এই জগতের সব থেকে জাগ্রত। তোমার অজানা তো কিছুই না।
আমাদের কর্ণপুরের সুখ শান্তি বজায় ছিল আমার মেয়ে লম্বিকার জন্মের পর থেকেই। কিন্তু আজ যে সে শয্যাশায়ী বাবা, তার যে কি জটিল রোগ হয়েছে তা কেউ ধরতে পারছে না। তাই তো আমি আমার মেয়ের চিকিৎসার উপায় খুঁজতে খুঁজতে অন্য পৃথিবী থেকে এই পৃথিবীতে এসে উপস্থিত হয়েছি শুধু তোমার খোঁজে। তুমি আমাকে তোমার সেই ভক্তের সঙ্গে মিলন ঘটিয়ে দাও, যে পারবে আমার মেয়েকে সুস্থ করে তুলতে। দয়া করো বাবা, দয়া করো। দয়া করো বাবা, দয়া করো। এই রাত দুপুরে কে অমন করে কাঁদছে রে? কোনো ভূত টুত নাকি? কোথায় কে কাঁদছে? তোর কানটা না আজকাল ভয়ের চোটে একটু বেশিই শুনছে। না রে নন্দী, ভালো করে কান পেতে শোন। শিবু দাদা ঠিকই বলেছে নন্দী দাদা, এই কান্নার আওয়াজ আমিও পাচ্ছি, জানো তো? তুমি পাচ্ছ না বলে দাদা? আমি শুধু পাচ্ছি না, এও বুঝতে পারছি এই কান্নার আওয়াজ আসছে কোথা থেকে। কোথা থেকে? চল তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি আমাদের উঠোনে দাঁড়িয়ে কে কাঁদছে। হ্যাঁ? এটা কি? দাঁড়া, কাছে গিয়ে দেখি চল। এ কি, কোথায় গেল? ওর কান্না শুনে তো মনে হচ্ছিল ও খুব কষ্টে আছে। ভোলানাথের কাছে নিশ্চয়ই তাই জন্যই প্রার্থনা করছিল। কিন্তু ওর কষ্টটা যে কি! সে তো আমাদের বলতেই পারতো, কিন্তু বলার আগেই তো পালিয়ে গেল। মহেশ, এই মহেশ! ও কি হয়েছে কি? একেবারে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। তুই এখানে বসে বসে ঘুমোচ্ছিলি, আর এখানে বাবার সামনে কে এসেছিল তার কিছু কি জানিস? এখানে কই, এখানে তো কেউ আসেনি। বললেই হলো, আমরা নিজের চোখে দেখলাম। আমাদের পায়ের আওয়াজ পেয়ে সে পালিয়ে গেল। না রে বাবা না, এসব তোদের মনের ভুল। তোরা আসলে এত রোমাঞ্চকর জীবন কাটাস তো, তাই শান্তিতে দুদণ্ড বসে থাকতে পারিস না। বাজে কথা বলিস না। সে ভোলেনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, তুই কিচ্ছু শুনিসনি? কি কুম্ভকর্ণের মতো ঘুম রে বাবা তোর। আগে কুম্ভকর্ণ না, লম্বকর্ণ আমার নাম। আমি কর্ণপুরের রাজা। তুমি এখানে আমার ভোলানাথের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিলে? হ্যাঁ, এখন যে প্রার্থনা ছাড়া আমার আর কিছুই করার নেই। একমাত্র তোমাদের ভোলেনাথ আর তার এক বিশেষ ভক্তই পারে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। বিপদ? আবার বিপদ? বিপদ বলে বিপদ, একেবারে জীবন মরণ সমস্যা। শুধু আমার নয়, আমার মেয়ে লুব্ধিকা থেকে শুরু করে গোটা কর্ণপুরের। তুমি আমাদের দেখে অমন করে ভয় পালিয়ে গেলে কেন? আমি প্রথমে ভেবেছিলাম তোমরা হয়তো আমার ক্ষতি করে দেবে, তাই আসলে আমি তো এর আগে মানুষের এই পৃথিবীতে আসিনি। তুমি পৃথিবীর অন্য গোলার্ধ থেকে এসেছো? হ্যাঁ, তবে সে জগৎ মায়া জগৎ, সবকিছুই সেখানে মায়া। মায়া জগৎ থেকে তুমি এখানে এসেছো কেন? আমার ভোলেনাথের কোনো বিশেষ ভক্তকে খুঁজছো তুমি? এই জগতে সবাই তো আমার ভোলানাথের ভক্ত। আমি তো তা জানি না। আমি শুধু জানি এই গোলার্ধে বাবার এক বিশেষ ভক্ত থাকেন। বাবা যাকে দিয়ে এই জগৎ রক্ষা করান, আমি সেই ভক্তের খোঁজেই এসেছি। আমাদের রাজগুরু মাসান বলেছেন, আমরা যে সমস্যার মধ্যে আছি তার থেকে কেবলমাত্র সেই ভক্তই পারবে আমাদেরকে উদ্ধার করতে। তোমাদের কি সমস্যা তা কি আমাদের বলা যায়? বলা নিশ্চয় যায়, কিন্তু শুধু তোমরা কেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই সেই সমস্যার সমাধান করতে পারবে না। কেন, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, হয়েছে আমার মেয়ে লুব্ধিকা। আসলে আমার মেয়ে লুব্ধিকা জন্মেছিল আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র এবং পরম পূজ্য মণি লুব্ধক মণির জ্যোতি থেকে। এখন ওর বয়স 5। তারপর?
তারপরেই আমাদের রাজ্য আক্রমণ করে ওই ফ্রজনু আর ওর পোষা দৈত্য ত্রিপিটক, আর তারা আমাদের রাজ্য থেকে ওই মণি লুট করে নিয়ে চলে যায়। সেই মণি যাওয়ার সাথে সাথেই আমার মেয়ের এক অদ্ভুত রোগ হয়, তার শরীর ক্রমশ বরফে ঢেকে যেতে শুরু করে। এখন সেই ফ্রজনুর লোমের কাঠি দিয়ে ঝাঁটা বানিয়ে আমার মেয়েকে না ঝাড়ালে সেই রোগ তার সারবে না। আর ওই লুব্ধক মণিটাকে উদ্ধার না করে আনতে পারলে আমাদের রাজ্যেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। তোমাদের এই ফ্রজনু কোন রাজ্যে থাকে? জানি না, তবে শুনেছি শৈত্য প্রণালে ওর রাজত্ব, কিন্তু ও যাযাবর, তাই ওখানে তাকে পাওয়া যায়নি। বুঝলাম। তা তুমি আমাদের ভোলেনাথের কাছে কি চাও? চাই যে ভোলানাথ আমাকে তার সেই ভক্তের সঙ্গে যোগাযোগ করিয়ে দিক, যার উপর তার কৃপা আছে। সে নাকি জগতের সব অশুভ শক্তির সঙ্গে লড়াই করে, একমাত্র সেই পারবে ওই শৈত্য প্রণালে গিয়ে ফ্রজনুর থেকে তার লেজের 2-4টে কাঠি আর ওই মণি উদ্ধার করে আনতে। কোন ভক্তের কথা তুমি তখন থেকে বলছো বলো দেখি? আমরা সবাই তো ভোলেনাথের ভক্ত। তোমরা না, যার কাছে মহাদেবের দেওয়া সেই বিশেষ ডুগডুগি আছে, যার আওয়াজে মোহিত হয়ে ওঠে স্বর্গমর্ত পাতাল, আমি সেই ভক্তের খোঁজ করছি। তুমি ঠিক জায়গাতেই এসেছো লম্বকর্ণ। আমি সেই ভক্ত, তবে আমি কিছুই করি না। যা করেন সবই ভোলানাথই করেন, শুধু আমায় দিয়ে করান। এই দেখো সেই ডুগডুগি। কি সৌভাগ্য আমার, তুমি সেই ভক্ত। তাহলে তো আমি ঠিক জায়গাতে এসেছি। দয়া করে তুমি আমার মেয়েকে বাঁচাও। কিন্তু আমি গেলেই যে কাজ হবে এর প্রমাণ কি? আমি এই গোলার্ধের সাধারণ একজন ভক্ত। তোমাদের মায়া গোলার্ধে তো আমার শক্তি কাজই করবে না। কে বলেছে করবে না? তুমি জগতের যে গোলার্ধেই যাও না কেন, স্বয়ং ভোলেনাথ যখন তোমার সহায় আছে, তখন তোমার শক্তি খণ্ডন করার ক্ষমতা এই জগতের কারুর নেই। তবে তো তোমার সঙ্গে আমায় যেতেই হবে। তুমি একা নয় ভোলে দাদা, আমরাও যাব তোমার সঙ্গে। তোরা বুঝতে পারছিস না বকুল, অজানা অচেনা জায়গায় কোথায় কি বিপদ হবে। তাছাড়া ফ্রজনু যদি শৈত্য প্রণালী না থাকে, তাহলে সে যে কোথায় আছে তাও তো খুঁজে বের করতে হবে। অনেক দিন সময় লাগতে পারে আমার ফিরতে। সে যতদিনই লাগুক, কিন্তু আমরা তোকে একা কিছুতেই যেতে দেব না। হ্যাঁ ভোলা, যা হবে সব আমরা একসঙ্গে এতদিন সামলে এসেছি। আগে যা হবে তাও আমরা একসঙ্গে সামলাবো। তো তোমরা সবাই যেতে পারবে। আমার কাছে নিজস্ব মায়া শক্তি আছে, আমি চাইলে যতজনকে খুশি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। তাহলে তো আমার যেতেও কোনো অসুবিধা রইল না। তুইও যাবি? এই নন্দী আর শিবু দুটো তো অকর্মের ঢেকি, আমি গেলে তবু তো তোর কাজে লাগতে পারবো। দেখলি নন্দী, সুযোগ বুঝে মহেশ কেমন আমাদের অকম্মের ঢেকি বলে দিল। তাই তো দেখছি। ঠিক আছে, চলুক না, দেখবো কত কাজে লাগতে পারেও। হ্যাঁ চলো তাহলে, প্রথমে আমরা শৈত্য প্রণালে যাই। ওরে বাবারে, মরে গেলাম রে, আমার পাটা জ্বলে গেল রে। এইসব কি উল্টো পাল্টা বকছো নন্দী দাদা? এখানে চারিদিকে বরফ, আর সেই বরফে পা দিয়ে তোমার পা জ্বলে গেল। তুই বুঝতে পারছিস না বকুল, এ দেখতে বরফের মতো হলেও এই বরফগুলো একেবারে জ্বলন্ত কয়লার মতো গরম। আমার পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো বরফে যেন নয়, আমি জ্বলন্ত কয়লায় পা দিয়ে ফেলেছি। উফ, গা হাত পা খুব জ্বালা করছে। বরফের দেশে এসে এমন গা জ্বালা গরম গরম কেন লাগছে কে জানে। এসবই ফ্রজনুর করা মায়া। ও এখানে বরফাবৃত রাখলেও বাইরের লোকেদের জন্য এই অঞ্চলকে এখন আগুনের মতো উত্তপ্ত করে রেখেছে। মুশকিল হলো, এরপর আমরা আর জাহাজে করে যেতে পারবো না, বাকি পথ আমাদের হেঁটেই ঘুরতে হবে। বেশ তো, চল না দেখি।
কি বলছিস ভোলা? শুনছিস চারিদিকে গরম বরফ ছড়িয়ে আছে, এর মধ্যে তুই পায়ে হেঁটে যাওয়ার কথা বলছিস? এছাড়া তো আর কোনো উপায় নেই। প্রজ্ন যদি এখানে থেকেই থাকে তাহলে তার কাজ পর্যন্ত যেতে আমাদের তো পায়ে হেঁটেই যেতে হবে, তাই না? হে ভোলানাথ, আমাদের সহ্য করার ক্ষমতা দাও। জয় বাবা ভোলানাথ। ভোলানাথের কৃপায় দেখবি আর পায়ে গরম লাগছে না। এই কি আজব জায়গা রে ভাই, চারিদিকে বরফ, অথচ বরফ নাকি গরম, গাছপালাগুলোও বরফে ঢাকা। এখানে আদৌ কি কেউ থাকে? ওই প্রজ্ন নাকি সেরকম বিদঘুটে জায়গায় থাকে কি করে? এ সবই ওর মায়া। ও নিজের মায়া শক্তির বলে অনেক কিছুই করতে পারে। এই জগতের সব নিয়ম বদলাতে পারে, রোদ ঝলমলে আকাশে বৃষ্টি নামাতে পারে, খাদের ওপর বরফের আস্তরণ ফেলে তা বাসযোগ্যও করে তুলতে পারে। বাবা, এই প্রজ্ন দেখছি আমাদের কৈলাসপুরের সব জাদুকরদেরও হার মানায়। ভোলা রে, এ কি তুষার ঝড়! হাড় কাঁপানি ঠান্ডার বদলে গায়ে ফোসকা ধরিয়ে দিল যে। সত্যি আর সহ্য করতে পারছি না। ওই দেখ সামনে জল, চল ওর মধ্যে লাফিয়ে পড়ি, আমি আর পারছি না। না শিবু দাদা, এমনটা আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু শুধু প্রজনুর নয়, বরং ওই তেন্দর আর প্যান্দরের কীর্তি। তেন্দুর আর পেন্দুর, এরা আবার কারা? ওরা হলো প্রজনুর দেহরক্ষী। ও যেখানেই থাকে ওরাও সেখানেই থাকে। তোমাদের গোলার্ধে যেমন চিতাবাঘ থাকে, এরাও তেমন, কিন্তু এরা মায়াবী। আর এই মায়ার জোরেই এরা যেমন জলের নিচে জোরে সাঁতার কাটতে পারে, তেমনি আবার ডাঙায় ছুটতেও পারে, আবার আকাশে উড়তেও পারে। এদের সঙ্গে কেউ পেরে ওঠে না। সর্বনাশ, তাহলে ওই জলের আশেপাশে তো ওরাও থাকতে পারে। নন্দী, শিবু, এই জন্যই এদের দুটোকে অকম্মে ঢেকি বলি। কাম কাজে আসে না কোনো, খালি অকাজ করা। গরম কি আমার লাগছে না? তোর কি করে গরম লাগছে শুনি? তোর পায়ে তো খুর লাগানো। তাতে কি, খুর ভেদ করে এই গরম ঢুকছে আমার পায়ে। এখন চল ওদের দুটোকে আগে টেনে বার করি সবার আগে। নন্দী, শিবু, তুই আর দৌড়তে পারবি না, তুই আমার পিঠে উঠে আয়। তাতেও কোনো লাভ হবে না মহেশ। ওরা ওরা উড়তেও পারে। আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে। এরা আছে মানে ওই প্রজ্নুও এখানেই আছে, তাই কিছুতেই পালানো যাবে না। লম্বকর্ণের মেয়ের জন্য ওই প্রজ্নুর লেজের কাঠি আর ওই লুপথক মণি না নিয়ে কিছুতেই ফিরবো না আমি। ভোলা, তাই তো দেখছি, এখন কি হবে? চল আমাদের ভোলাকে বাঁচাতে হবে। চল, এবার আমাদের যেতে হবে ওই প্রজ্নুকে খুঁজতে। কিন্তু ভোলা দাদা, তোমার পা দিয়ে তো রক্ত ছুটছে। এই অবস্থায় তুমি যাবেই বা কি করে, আর লড়াই করবেই বা কি করে? একটু দাঁড়াও ভোলা। তোমার নিজের ক্ষমতাও তো কিছু কম নয় দেখছি রাজা লম্বকর্ণ।
লুব্ধকমণি চলে যাওয়ায় আমার অর্ধেক ক্ষমতা চলে গেছে ভোলা। ওই মণি যে আমার সকল শুভ শক্তির ধারক। চিন্তা করো না, প্রজ্ন যখন এখানেই আছে তখন তার থেকে ওই লুব্ধক মণি আমি আদায় করে তবেই ফিরবো। ভূমিকম্প? ওরে বাবা, এখানে ভূমিকম্প হয়? এই ভূমিকম্প প্রাকৃতিক কারণে নয়, এই কম্পন একজনেরই আশার বার্তা দিচ্ছে। কার? প্রজ্নু আর ওর বাহন ওই ত্রিপিটকের। রাজা লম্বকর্ণ, তার মানে তুমি আমাদের প্রহরীদের খাদের নিচে ফেলে দিয়েছো? কিন্তু লুব্ধক ছাড়া তোমার তো এত ক্ষমতা থাকার কথা না। তাহলে আমি কিছুই করিনি প্রজ্নু, যা করার করেছে এই আমার বন্ধু ভোলানাথের ভক্ত ভোলা। ওর হাতেই নিধন হয়েছে তোমার দুই প্রহরী তেন্দর আর পেন্দর। এত বড় স্পর্ধা তোর, তুই জগতের অন্য গোলার্ধ থেকে এসে প্রজনুর রাজত্বে ঢুকে তারই প্রহরীদের হত্যা করিস? স্পর্ধা আর দেখলে কোথায় প্রজ্নু? আমার কথা মতো ওই লুব্ধক মণি যদি তুমি না দাও তাহলে তোমাকে আরো স্পর্ধা দেখাতে আমি বাধ্য হব। পারবি না। তার আগে আমার এই বাহন ত্রিপিটক তোকে পিষে মারবে। যা ত্রিপিটক, শেষ করে দে সবাইকে। আবার লুব্ধক মণি আমার হাতে এসেছে। আমার রাজ্যে আর কোনো অশান্তি থাকবে না। অন্যের জিনিসে লোভ করলে এই পরিণতিই হয় প্রজ্নু। সে তুমি এই জগতেরই হও আর অন্য যে কোনো জগতের হও।